স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই ব্যর্থ হয়েছে। ইতিহাস বিকৃতির শুরু ৭৫-এর পর, বললেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা, সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার আহ্বান। সাইদ খোকনের বক্তব্য, ব্যক্তি আক্রোশ থেকে, বললেন তাপস। সাবেক মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের ক্ষোভ। শিগগিরই কলাবাগানে শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার জট খুলবে, দিহানের সাথে পূর্ব পরিচয়ের প্রমাণ পুলিশের হাতে। ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় ক্যারিবীয়রা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে: মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ম্যারাথন, এখন থেকে প্রতি বছর আয়োজনের পরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ হয়েছে। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ৭৫-এর পরেই শুরু হয় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র। এই সময় করোনার ভ্যাকসিন হাতে আসলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুক্তিযুদ্ধ চলাকালে ২৯০ দিন কারাবাসের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে দিল্লিতে যাত্রাবিরতি দিয়ে স্বাধীন দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় নেতাদের আলোচনার পর বক্তব্য রাখেন সভাপতি। স্মৃতিচারণে উঠে আসে জনগণের প্রতি বাঙালি অন্তঃপ্রাণ বঙ্গবন্ধুর ভালোবাসার কথা। তিনি যখন মুক্তি পেলেন এবং ফিরে এলেন বাংলার মাটিতে, আপনারা দেখেন, আমি একজন পরিবারের সদস্য হিসেবে এটুকু বলবো, আমার আব্বা কিন্তু আমাদের কাছে আসেন নাই। তিনি কিন্তু পরিবারের কাছে না, তিনি তার জনগণের কাছে আগে গিয়েছিলেন, সবার আগে। তার জনতা তাদেরকে যে তিনি কত ভালোবাসতেন, সেটাই হলো সবথেকে বড় কথা, যে বাংলার মানুষকে তিনি সবথেকে বেশি ভালোবাসতেন। সেই মানুষের কাছেই তিনি ছুটে গিয়েছিলেন। ৭৫-এর পর প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রজন্মের পর প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেয়নি। বিজয়ী জাতি হিসেবে আমাদের যে গর্ব করবার মতো কত কিছু রয়েছে, কত ইতিহাস রয়েছে, সে কথাটা এদের অনেকে জানতেই পারেনি। সমস্ত ইতিহাসটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলবো, আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী সকলে পুনরায় এই ভাষণগুলি আবার নতুন করে শোনা উচিত, আমাদের নতুন প্রজন্মের শোনা উচিত। তাহলে রাজনীতি করার একটা প্রেরণা এবং দিক নির্দেশনা সবাই পাবে। জাতির পিতার দেওয়া বাকশাল ব্যবস্থা গণমুখী করতে পারলে দেশ বহু আগেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতো বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। তিনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়ে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন এবং সেই ব্রিটিশ আমল থেকে তৈরি করা যে শাসন ব্যবস্থা আমূল পরিবর্তন করে গণমুখী ব্যবস্থা তিনি করবার পদক্ষেপ নিয়েছিলেন, সেটা যদি করে যেতে পারতেন, তাহলে ওই পরবর্তী ৫ বছরের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে উঠত, এতে কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন পেতে সরকার আন্তরিক, তারপরও সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেন তিনি। ইতিমধ্যে ভ্যাকসিন ক্রয় করবার সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলেছি, ইনশাল্লাহ এসে যাবে। তারপর বলবো, সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২-এ প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ নেতারা। এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীন বাংলাদেশের অর্জন এখনও হুমকিমুক্ত নয়। সাম্প্রদায়িক অপশক্তি সক্রিয়, তবে সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে এগিয়ে নিতে হবে প্রিয় বাংলাদেশকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী। যেদিন তিনি ফিরে আসলেন, সেদিন শীতার্ত আলো, হাওয়ার মধ্যে ঋতু বদল হলো স্বদেশের। তিনি ফিরে আসলেন ধ্বংসস্তূপের ভেতর
ফুটে উঠল কৃষ্ণচূড়া, মুকুলিত হল অপেক্ষার শিমুল। জয় বাংলা বলে হেসে উঠল লতাগুল্ম, ধূলিকণা, পরিপূর্ণ দীপ্ত পতাকা। জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলের সিনিয়র নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। একে একে শ্রদ্ধা জানান ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী ও বন্ধু প্রতিম সংগঠনের নেতারা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয় পূর্ণতা পেয়েছিল বঙ্গবন্ধুর স্বদেশে ফেরার মধ্য দিয়ে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে চারদিকে ছিল শূন্যতার হাহাকার। বদলে যাওয়া বাংলাদেশের কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সাম্প্রদায়িক অপশক্তি এখনও সক্রিয় উল্লেখ করে তিনি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের অগ্রগতি নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। কিন্তু এখনো সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাজে বিজয়কে সুসংহত করতে হলে এই অপশক্তিকে পরাজিত করতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে বাংলাদেশ, তাই সবাইকে আরও সতর্কভাবে পথ চলার আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মৃত্যুঞ্জয় মুজিব এলেন, পা রাখলেন দেশের মাটিতে। গৃহে না ফিরে মানুষের নেতা গেলেন গণমানুষের কাছে। স্ত্রী সন্তানের ভালোবাসার টান পেছনে ফেলে বুকে তুলে নিলেন জনতার স্পর্শ। স্বাধীনতার মহাকবির স্বদেশ প্রত্যাবর্তনে বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর মূল্যায়ন তুলে ধরেছেন অখিল পোদ্দার। ঘরে অপেক্ষমান প্রিয়তমা স্ত্রী, প্রিয় সন্তানের আকুল হৃদয়ে পথ চেয়ে আছে, এই বুঝি পিতা এসে জাপটে ধরবেন তার বিশাল বুকে। তিনি এলেন, স্বদেশের পবিত্র মাটি ছুঁয়েই মিশে গেলেন জনতার সমুদ্রে। গণমানুষের রাজনীতি করেছেন। তিনি নিজেই বলতেন যে আমাকে কেউ নেতা বানায়নি, আমি চুঙ্গা ফুকে মানুষের সমর্থনে নেতা হয়েছি। তিনি যখন ফিরে এলেন, নেতা হিসেবে শুধু ফেরেননি, তিনি গণমানুষের নেতা হয়ে ফিরেছে। আমার শক্তির ভিত্তি হচ্ছে মানুষকে ভালোবাসা, আমার দুর্বলতা হচ্ছে মানুষকে ভালোবাসা। কোন মানুষ? বাংলাদেশের মানুষ শুধু না, সারা বিশ্বের নির্যাতিত মানুষ। এই জন্যই তাকে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু আখ্যা দেওয়া হয়েছিল। বহুদিন পর মানুষের কাছে ফিরেছেন মানুষের নেতা। অন্যদের মতোই আম জনতার ভিড়ে পিতাকে দেখার জন্য অপেক্ষমান শেখ কামালের হাত ধরে শেখ রাসেল। জনতার নেতা জনস্রোতের আহ্বানে মিশে গেলেন অপেক্ষমান মানুষের স্রোতে। বঙ্গবন্ধু জানতেন যে দেশে ফিরে এসে সোজাসুজি তার প্রত্যেকের কাছে যান, এটা তার স্ত্রীও আশা করেন না। গণমানুষের সঙ্গে ধান খেতে হেঁটেছেন, রৌদ্র বৃষ্টিতে ভিজেছেন। এই মানুষটি যখন ফিরে এসছেন, আবার গণমানুষের সঙ্গে মিশে গেছে। দেশের সব মানুষকেই স্বজন মানতেন বঙ্গবন্ধু। দেশে ফিরে সবার আগে তাই প্রিয় দেশবাসীর স্পর্শ খুঁজেছিলেন মানব মুক্তির নেতা, বাঙালির জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এই ভাষা সংগ্রামের আমলে বা আমাদের যে তরুণ প্রজন্ম ছিল, স্বাধীনতা সংগ্রামের যে তরুণ প্রজন্ম ছিল, আজকে তারা বিভ্রান্ত। বঙ্গবন্ধুর নামে সব জায়গায় দিবস হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তার ভাস্কর্য প্রতিষ্ঠা হচ্ছে, সবই হচ্ছে। যেটা হয়নি তার আদর্শের প্রতিষ্ঠা। আদর্শকে ফিরিয়ে না আনা পর্যন্ত বঙ্গবন্ধুর 1000 ভাস্কর্য প্রতিষ্ঠা করে কিছু হবে না। এই স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে তাই তার আদর্শের প্রত্যাবর্তন এই দিন। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা।
পাকিস্তানের অন্ধকার কারাগার থেকে মুক্তি লাভ করে লন্ডন হয়ে দিল্লিতে যাত্রা বিরতি শেষে ১৯৭২ সালের আজকের দিনে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ঠিক সেখানেই তার প্রিয় বাঙালির সামনে হাজির হন ইতিহাসের মহানায়ক। বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতা ছিল স্বাধীন জাতির অপূর্ণতা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 10 জানুয়ারি ১৯৭২ দুপুর ১টা ৪৪। পিতার জন্য অপেক্ষা। প্রিয় স্বদেশের মাটিতে পা রাখলেন ইতিহাসের মহানায়ক। স্বাধীনতার আনন্দের মাঝে স্বজন হারানোর দুঃখে বুক ভার হয়ে আছে পিতার। মিছিল এগোয় রেসকোর্স ময়দানের দিকে। এর আগে আন্তর্জাতিক চাপ ও পরাজিত ৯৩,০০০ পাকিস্তানি সৈন্যের ভাগ্য নির্ধারণে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। পাকিস্তান থেকে লন্ডনে নামেন বঙ্গবন্ধু। ক্ল্যারেজ হোটেলে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান। দেশে ফেরার পথে দিল্লিতে যাত্রা বিরতি। বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। বঙ্গবন্ধু জানতেন যে আমাদের পুরোপুরি যদি আমরা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হয়, তাহলে আমাদেরকে সবার আগে রানীর কাছ থেকে স্বাধীনতা নিতে হবে, এবং এই কারণেই কিন্তু উনি সোজা না এসে চলে গেলেন লন্ডনে। দিল্লিতে বক্তৃতায় ভারতের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান জাতির পিতা। আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষটা বলতে পারবে না। দিল্লি থেকে সরাসরি তেজগাঁ বিমানবন্দরে প্রিয় বাঙালির কাছে বঙ্গবন্ধু। ২৬শে মার্চ থেকে আমরা জানি না বঙ্গবন্ধু কেমন আছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন, আমরা অনেক পরে গিয়ে জানতে পারি। তো কাজে ওই যে একটা অপেক্ষা, উনি কিন্তু এই গত ৯ মাস আমাদের মনে প্রাণে অন্তরে ছিলেন। তো কাজে এটা উনি আসার সাথে সাথেই কিন্তু ওই প্লেনটা দেখেই তো একটা উৎফুল্ল। জনতার স্রোত ঠেলে বঙ্গবন্ধু আরও একবার পা রাখেন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে, যেখান থেকে ডাক দিয়েছিলেন স্বাধীনতার। একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, একটু পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও। ধ্রুপদী ভাষণে নিজেকে উৎসর্গ করেন বাঙালি জাতির পিতা। শ্রীমতী ইন্দিরা গান্ধীও বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনাকে পেয়ে আমরা গর্বিত, আমরা ধন্য। আপনি একটি দেশ সৃষ্টি করেছেন, আপনার তুলনা আপনি নিজে। স্বাধীনতার মহানায়কের প্রত্যাবর্তনে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। মানুষ কোনোদিন চিন্তা করে নাই বঙ্গবন্ধু বাংলাদেশ। ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু মানুষের মনে কোনো আত্মতৃপ্তি ছিল না। ২৯০ দিন কারাবাসে মৃত্যুর মুখ থেকে জাতির পিতাকে ফিরিয়ে এনে আবারও উজ্জীবনী শক্তি পায় বাঙালি। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। যদি কেউ ব্যক্তিগত আক্রোশের কারণে কোনো কিছু বলে থাকেন, তবে দায়িত্বশীল পদে থেকে তার জবাব দেওয়াটা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। সাবেক মেয়র সাইদ খোকনের বক্তব্যের জবাবে এই মন্তব্য করেন তিনি। এদিকে দক্ষিণের মেয়রকে নিয়ে মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ওয়ার্ড কাউন্সিলররা। মাহমুদ হাসানের রিপোর্ট। মেয়র ফজলে নূর তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। গতকাল হাইকোর্টের সামনে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে স্থানীয় সরকার আইন ভাঙাসহ একগুচ্ছ অভিযোগ আনেন। শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। সকালে নগর ভবনে অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন প্রধান অনুষ্ঠানে আসেন মেয়র ফজলে নূর তাপস। সাইদ খোকনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেয়র তাপস বলেন এটি তার ব্যক্তিগত অভিমত। কেউ ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে উম্মাদের মতো যদি প্রলাপ করে, সেই প্রেক্ষিতে আমি যে দায়িত্বশীল পদে থেকে জবাব দেওয়াটা মনে করি না যে সমীচীন হবে। মধুমতি ব্যাংকে টাকা জমা রাখার বিষয়ে সাইদ খোকনের অভিযোগেরও জবাব দেন তাপস। দেশের সকল বেসরকারি ব্যাংক সরকারি নীতিমালা পরিপালন পূর্বক আমানত সংগ্রহ করে।
মধুমতি ব্যাংকও সেরকম একটি বেসরকারি ব্যাংক, যারা বিভিন্ন সংস্থা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ করে চলেছে। সুতরাং এটা কোনো আইন বহির্ভূত কিছু নেই, আর এখানে দুর্নীতিরও কোনো লেশমাত্র নেই। এদিকে মেয়রের বিরুদ্ধে সাইদ খোকনের মিথ্যে অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন কাউন্সিলররা। আপনি 20% কেন নেবেন? আপনি 15% দেন, তারপরও আপনি ঠিক রাখেন সাইদ খোকন। আপনি কি করেছেন? আপনি দোকানদারদেরকে টাকা নিয়ে সেই আজকে আপনি নিঃস্ব করেছেন। ভাড়া করা লোক দিয়ে অভিযোগ করে সাইদ খোকন বর্তমান মেয়রের সুনাম ক্ষুণ্ণ করছে বলেও অভিযোগ করেন কাউন্সিলররা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর কলাবাগানে ও লেভেলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলার সব তথ্য শিগগিরই উদ্ঘাটন হবে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার। মামলায় তানভীর দিহানের 3 বন্ধুর নাম উল্লেখ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দিহানের সাথে ওই ছাত্রীর পূর্ব পরিচয় ছিল বলেও জানান তিনি। সাইদুল ইসলামের রিপোর্ট। গত বৃহস্পতিবার রাজধানীর কলাবাগানে ও লেভেলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলা নিয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনারের সংবাদ সম্মেলন। অত্যন্ত মর্মস্পর্শী এবং দুঃখজনক ঘটনা। কমিশনার জানান, ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথন ও মোবাইলের কল লিস্ট উদ্ধার করা হয়েছে। আমরা সেগুলো পরীক্ষা করছি যে কত আগে থেকে তাদের যোগাযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইলে কয়েক মাসের রেকর্ডে দেখা যায় তারা পূর্ব পরিচিত। ঘটনার আগেও তাদের কথোপকথন উদ্ধার হয়েছে। এগুলো তদন্তে সহায়তা করবে বলে জানান তিনি। ফোন কনভারসেশন আছে কিনা তো আমরা সেগুলো পরীক্ষা করছি এবং ইতিমধ্যে যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে তারা পূর্ব পরিচিত এবং বেশ আগের থেকে তাদের কথোপকথন আছে। মামলায় দিহানের 3 বন্ধুর নাম না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ডিএনএ এবং ফরেনসিক যে রিপোর্টটা আসবে এইটা আমরা প্রমাণিত হবে যে আনুষঙ্গিক বা এর সাথে আর কোনো কেউ জড়িত আছে কিনা। তো যদি কেউ না থাকে, এজাহারের নামীয় আসামি যদি একজনই হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দ্রুত তার সাথে মামলা নিষ্পত্তি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ও লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি তানভীর ইফতেহার দিহান কারাগারে আছেন। দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে দিহান। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ একদিনে দেশে আরও 25 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 7,781। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 309তম দিনে দেশে 12,920 জনের নমুনা পরীক্ষায় 1,071 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে 5,22,453। নতুন 737 জন সহ সুস্থ হয়েছেন 4,66,801 জন। দৈনিক শনাক্তের হার 8.29%। এ পর্যন্ত সুস্থতার হার 89.35% ও মৃত্যু হার 1.49%। করোনা পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক এই সিরিজে অংশ নিতে সকালে ঢাকা পৌঁছায় ক্যারিবীয়রা। এদিকে সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে টাইগাররা। বিস্তারিত জানাচ্ছেন সৌরভ ইমাম। গত বছর মার্চের সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলে বাংলাদেশ। এরপর করোনায় থমকে যায় পৃথিবী, বন্ধ হয়ে যায় সব ধরনের খেলা। পরিস্থিতির উন্নতির পাশাপাশি নতুন স্বাভাবিক সময়ে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। 3 ওয়ানডে ও 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঢাকায় পৌঁছানোর পর জৈব সুরক্ষা বলয়ে নেওয়া হয়েছে ক্যারিবীয় ক্রিকেটারদের। 3 দিনে 2বার হবে করোনা পরীক্ষা তাদের। 2টি পরীক্ষায় নেগেটিভ হলে তৃতীয় দিন থেকে অনুশীলনে নামবেন সফরকারীরা। এদিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ওয়ানডের প্রাথমিক দলে ডাক পাওয়া 24 ক্রিকেটারের সবাই পরপর 2টি করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ভালো করবে এমন আত্মবিশ্বাসের কথা জানান নাজমুল শান্ত। ইন্টারন্যাশনাল ক্রিকেটে 1 বছর পরে আবার আমরা খেলবো, বাট আমি মনে করি যে প্রিপারেশন মোটামুটি ভালোই হয়েছে, কারণ লাস্ট একটা টুর্নামেন্ট খেলছি, আবার প্রেসিডেন্ট কাপও আমরা সবাই অলমোস্ট খেলছি। 20 জানুয়ারি মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন করে আলোচনা শুরু, আন্তরিক নয় মিয়ানমার, বললেন পররাষ্ট্রমন্ত্রী। পদ্মা সেতু প্রকল্পে নিয়ম মেনেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, লভ্যাংশ থেকেও সহায়তার পরিকল্পনা।
সন্ধ্যা 7টার 21 সংবাদে। মিয়ানমার সরকারের আন্তরিকতার অভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM আব্দুল মোমেন। প্রত্যাবাসন নিয়ে দুদেশের মধ্যে আবার আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে রোহিঙ্গা নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী এবং বিষাদ সময় নামে সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল ইসলামের লেখা দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM আব্দুল মোমেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ চট্টগ্রামের বিশিষ্টজনরা। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার আন্তরিক নয়। আজ প্রায় 3.5 বছর একটিও রোহিঙ্গা ফেরত যায়, কারণ তাদের মধ্যে আন্তরিকতার অভাব। মিয়ানমারের সাথে আবার আলোচনা শুরু হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। মায়ানমারের ইতিহাসে আমরা 1978 সালে দেখেছি, 1992 সালে দেখেছি, তখন অনেক রোহিঙ্গা আমাদের দেশে ছিল। 1992 সালে প্রায় 2,53,000 রোহিঙ্গা আমাদের দেশে আসে। পরবর্তীতে আলোচনার মধ্যে তারা 2,30,000কে নিয়ে যায়। ইতিহাস আছে যে তারা নিয়ে গেছে, সেই জন্য আমরা আশাবাদী এখনো তারা নিয়ে যাবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM আব্দুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরিন আক্তার। আমাদের প্রায়োরিটি হচ্ছে এই রোহিঙ্গাগুলোর নিজের দেশে ফেরত যাওয়া। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। জননিরাপত্তার কথা না তুলে আতঙ্ক না ছড়াতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের নিজ মন্ত্রণালয় সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির নেতারা মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সমাবেশ করে বিএনপি মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাপস সাইদ খোকন ও মির্জা কাদেরের বক্তব্য আওয়ামী লীগে বাক স্বাধীনতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন মন্ত্রী। সাক্ষাতে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি অনুরোধ জানাবো যে মানুষকে জিম্মি করার রাজনীতি, মানুষকে হামলা করার রাজনীতি, এগুলো বন্ধ করুন। যদি পরিসংখ্যান নেন দেখতে পাবেন তারা যখন ক্ষমতায় ছিল সেই সময় জননিরাপত্তা যতটুকু ছিল তার চেয়ে আজকে অনেক ভালো জননিরাপত্তা আছে বাংলাদেশে। দুর্নীতি করতেই সরকার ভ্যাকসিন আমদানিতে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতি করার জন্যই সরকার ভ্যাকসিন সরাসরি কেনেনি। মির্জা ফখরুল বলেন, আমদানি প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণ এই টিকা পেতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ভ্যাকসিন আনার বিষয়টি জনগণের সামনে স্পষ্ট করারও দাবি জানান বিএনপি মহাসচিব। এই বিষয়গুলো খুবই আপনার অস্পষ্ট এবং এটা আপনার পুরোপুরিভাবে বাংলাদেশের মানুষকে একটা আবার প্রতারণার শিকার করা হচ্ছে। কারণ ভ্যাকসিনটা হচ্ছে আপনার জীবন রক্ষা করার ব্যাপার, এটা একটা প্রায়োরিটি, এর চেয়ে বড় প্রায়োরিটি আর কিছু হতে পারে না। সেই ভ্যাকসিন নিয়েও তারা দুর্নীতি করছে, আমরা যেটা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সরকার দেশে গণতন্ত্রের কথা বলে একনায়কতন্ত্র চালু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। দুপুরে দলের কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর এবং মুন্সিগঞ্জ জেলার নেতাদের সাথে মত বিনিময় সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দুষ্টচক্র থেকে বের হয়ে আসতে হবে। জাতীয় পার্টি মাঠে আছে, থাকবে বলেও জানান তিনি। যে কোনো কমিটির নেতৃত্ব মেনে নিয়ে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান GM কাদের। পদ্মা সেতু উন্নয়নের প্রতীক। নানা ষড়যন্ত্র মোকাবেলা করে পুরো জাতির স্বপ্নের সেতু জেগে উঠেছে প্রমত্তা পদ্মার বুকে। এই স্বপ্ন বাঁচাতে কয়েক হাজার মানুষকে হারাতে হয়েছে বাপদাদার ভিটে মাটি। তবে নিয়ম মেনেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করেছে সরকার। তারপরও সেতুর লভ্যাংশ থেকে তাদের জন্য কিছু করার কথা ভাবছে সেতু কর্তৃপক্ষ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। পদ্মা সেতু নির্মাণে অধিগ্রহণ করা হয়েছে 3000 একর জমি। এর মধ্যে শিবচরে 1000 একর, জাজিরায় 1270 একর এবং মাওয়ায় 816 একর।
যাদের পৈতৃক ভিটার উপর এই মেগা স্ট্রাকচার ও অন্যান্য অবকাঠামো তাদের নিরাশ করেনি সরকার। এই পরিবারগুলোর ঠাঁই হয়েছে 7টি পুনর্বাসন কেন্দ্রে। 2635টি পরিবারের প্রত্যেককেই দেওয়া হয়েছে 5 অথবা 7 কাঠা করে জমি, দেওয়া হয়েছে নগদ টাকাও। এটি একটি পুনর্বাসন কেন্দ্র, সাজানো গোছানো এখানকার আবাস। আছে মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, সার্বক্ষণিক বিদ্যুৎ, সুপ্রশস্ত সড়ক, প্রাথমিক বিদ্যালয় সহ নাগরিক সব সুযোগ সুবিধা। আমরা আল্লাহ করলে ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছে। আমরা খাইতে পিঠা খাইতে আসি, অনেক দূরে দূরে আনি খাই। বেশিরভাগ সুবিধা হবে যারা দূর দূরান্ত থেকে আসতে নদী পার হইতে হয়, এদেরই বেশি সুবিধা হবে। আর এদের সুবিধার্থে আমাদের এই ত্যাগ স্বীকার কোনো ব্যাপারই না, আমরা করতে পারি। আপাতত আমরা ভালো আছি, আমরা অনেক ভালো আছি, কিন্তু এই পরিবেশ তো থাকে না, এইটার ভিতরে কোনো সমস্যা নাই। প্রথমে সবকিছুই অনিশ্চিত ছিল, আর এখন শৃঙ্খলিত পরিপাটি জীবনে খুশি এই মানুষগুলো। যোগাযোগের উন্নয়ন হচ্ছে, সেতু কেন্দ্রিক অর্থনৈতিক উন্নতির হাতছানিতে খুশির ঝিলিক এই মানুষগুলোর চোখে মুখে। আমাকে এরকম কইছে, আপনারা কি চান? আপনারা পলট চান না টাকা চান? আমরা বলছি হ্যাঁ আমাকে পলট দিবেন, নাহলে আমরা থাকুম কই। তো যেভাবে আমাকে পলট দিছে, তো ওই লাভের অংশ যে দিব না দিব এইটা আমাকে শোনায় নাই। এটা এখন বর্তমানে শুনতে আছে আমরা কিছু লাভের অংশ দিব করিয়া। সেতু চালু হলে সেতুর টোলের লভ্যাংশের অংশ ক্ষতিগ্রস্তদের দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব সেতু কর্তৃপক্ষ বরাবর পৌঁছেছে। এখন একটা প্রস্তাব আছে তাদেরকে টোলের একটা পার্সেন্টেজ দেওয়া, এটা প্রস্তাব আছে, এখন এটা সিদ্ধান্ত হয়নি। আমাদের বঙ্গবন্ধু সেতুতে যেভাবে টোল আদায় করা হয়, সরকারি কোষাগারে এটা জমা হয়, সেভাবে আমরা চিন্তাভাবনা করছি। তবে হ্যাঁ, স্থানীয়ভাবে ওদের একটা ডিমান্ড আছে, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। প্রকল্প পরিচালক বলছেন, যতদিন প্রকল্প চলমান ততদিন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার কাজও চলবে। আর কাজ শেষ হয়ে গেলেও টোলের লভ্যাংশ থেকে এই মানুষগুলোর জীবনের মান উন্নয়নের কথাও ভাবা হচ্ছে। আমাদের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে আমরা পরবর্তী পর্যায়ে তাদের আমরা কি করতে পারি এটা চিন্তা ভাবনার মধ্যে আছে। তাদেরকে আরও ওখানে তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য 2 প্রান্তে 2টি হাসপাতালও করে দেওয়া হয়েছে। পদ্মা সেতু নির্মাণে যেমন ছাড়তে হয়েছে পূর্বপুরুষের ভিটেমাটি, জমি জিরাত, আবার সেই পদ্মা সেতুই অপরিকল্পিত অগোছালো জীবন থেকে এনেছে পরিকল্পিত জীবন ব্যবস্থায়। চলাচল ও যোগাযোগে এনেছে স্বস্তি। এরপরও যদি পুনর্বাসিত এই মানুষগুলো পদ্মা সেতুর টোল থেকে কিছুটা হলেও সুবিধাভোগী হয়, তবে তা তাদের জন্য হবে বাড়তি পাওয়া। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র, মাওয়া, মুন্সিগঞ্জ। আবারও বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস প্রসঙ্গ। জাতির পিতার স্বাধীন স্বদেশে প্রত্যাবর্তনের দিবসে রাজধানী জুড়েই ছিল নানা আয়োজন। আলোচনা সভায় সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়া বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সহকর্মীদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আলোচনা সভা। সবার ঢাকা অ্যাপসের উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে উন্নয়ন। 21 বছর যদি পিছিয়ে না যেতাম, আজকে কিন্তু ঢাকা শহরকে আজকে এরকম জঞ্জাল দেখতে পারতাম না। এই ঢাকা শহরকে আমরা দেখতাম একটি উন্নত ঢাকা শহর। কিন্তু আমাদের ভাগ্যের নির্মম পরিহাস, সেই জাতির জনককে আমরাই মেরে ফেলেছি। বাড্ডা ডিআইটি মাঠে কৃষক লীগের আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। জাতির পিতার কারামুক্তি থেকে স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস তুলে ধরেন বক্তারা। দুহাত তুলে সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। নানক বলেন, দেশের ইতিহাস থেকে ইতিহাসের মহানায়ককে মুছে দেওয়ার চেষ্টা সফল হয়নি। বর্তমান সরকারের আমলে সঠিক ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছে জাতির কাছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ জাতি যা প্রায় ভুলে গিয়েছিল, তা রাষ্ট্রীয়ভাবে সুপ্রতিষ্ঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে আজ সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছে। পরে 500 সবজি ভ্যান চালকের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানান উপাচার্য ডক্টর কনক কান্তি বড়ুয়া। সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছেন। ধান চালের দাম নিয়ন্ত্রণে কৃষি পণ্য মূল্য কমিশন গঠনের আহ্বান, সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের তাগিদ প্রান্তিক চাষী। ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনে প্রস্তুত ডেমোক্র্যাটরা, বাইডেনের শপথের দিনেও হামলার আশঙ্কা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ছিনতাই ও ডাকাত দলের 4 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানান, মিরপুর থানার গাড়ি চুরির একটি মামলার সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে এই চক্র ডাকাতি করত। প্রথমে একটি গাড়ি ছিনতাই করে তা দিয়ে তারা বিভিন্ন দোকান, বাসাবাড়িতে ডাকাতি করত। আটকের সময় ডাকাতির কাজে ব্যবহার করা গাড়ি, খেলনা পিস্তল, মোবাইল, তালা জব্দ করা হয়। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ধান চালের দাম নিয়ন্ত্রণে কৃষি পণ্য মূল্য কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক ও সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এক অনলাইন আলোচনায় তিনি বলেন, সরকারের সংগ্রহ অভিযান সফল না হওয়া দাম বৃদ্ধির অন্যতম কারণ। আর সরকারের নীতি ও দৃষ্টিভঙ্গিকে দায়ী করেছেন প্রান্তিক কৃষকরা। মেহেদী হাসানের রিপোর্ট। প্রতি বছরই আমন মৌসুমের পর কমে চালের দাম, কিন্তু এবার ঠিক উল্টো। বাজারে মোটা চালের দামও কেজি প্রতি ৪৫ টাকার কম নয়। ভালো মানের চাল কিনতে গুনতে হবে ৬০ থেকে ৬৫ টাকা। এই অনলাইন আলোচনায় অংশ নিয়ে কৃষকরা বলছেন, মিলারদের কাছ থেকে না কিনে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা উচিত। পাশাপাশি সরকারের বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কথাও তুলে ধরেন তারা। আমরা ধানের জমি আবাদ করি, এটা যখন আমাদের বাড়িতে আসে তখন তো আমরা কম দামে বিক্রি করার লাগে। আর যারা কেনে তারা তো ওই যে বান্দাই করে রাখে, থাকার পর মনে করেন বেশি দামে এখন বিক্রি করে। স্কিমের টাইমে যে কম দামে যে বিক্রি হয় ধানটা, অর্থাৎ 600 বা 700 টাকা উদ্দেশ্য হয় মন আর কি। আর এরা যে নিয়ে যে বান্দাই করে রাখিয়ে যে পরে যে বেশি দামে যে বিক্রি হয়, পরে যে চালটা আমরা কিনি খাই, আমার তো ঘরে তখন ধান থাকে না। দুর্ভাগ্য হলো 1040 টাকা ধান যে সরকার নির্ধারণ করে দেয়, সেই ধান তো প্রকৃত কৃষক 1050 টাকা বিক্রি করতে পারে না। তবে সরকারের হাতে পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে বোরোর উৎপাদন ঘরে উঠলে দাম কমবে বলে জানান সরকারের কর্তা ব্যক্তিরা। 30 জুন যে আমাদের খাদ্য 29 থেকে 30 লক্ষ টন চাল আমাদের উদ্বৃত্ত থাকবে। সরকারের কোনো প্রকার কিন্তু অনিচ্ছা নাই, অনীহা নাই। এমনকি খাদ্যমন্ত্রী মহোদয় রেগুলার বিভিন্ন পর্যায়ে নওগাঁ থেকে শুরু করে, আমার বাড়ি নওগাঁ থেকে শুরু করে বগুড়া, বিভিন্ন জায়গায় উনি পরিদর্শন করছেন। আলোচনায় অংশ নিয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, দাম নিয়ন্ত্রণে সরকারের মূল অস্ত্র মজুদ বৃদ্ধি এবং সংগ্রহ অভিযান এবার সফলতা পায়নি। পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এখানে বাজার ব্যবস্থার ভিতরে রাষ্ট্রীয় হস্তক্ষেপ কত কার্যকরভাবে হবে, সেটা সংগ্রহ বা দাম নির্ধারণ ইত্যাদির ক্ষেত্রে এটাও একটা বড় জটিল বিষয়। সর্বোপরি এইটা একটি অভ্যন্তরীণ উৎপাদন হলেও আন্তর্জাতিক পণ্যের দামের উত্থান পতনের সাথে এটা খুবই ভীষণভাবে জড়িত। বর্তমান বাস্তবতায় সরকারের চাল আমদানির সিদ্ধান্তকে স্বাগত জানান বেশিরভাগ আলোচক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ হলো বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত ঢাকা ম্যারাথন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মুজিব বর্ষের আরও একটি কার্যক্রম শুরু হলো। আর সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, এখন থেকে প্রতি বছরই বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হয়ে গেল আন্তর্জাতিক বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা। আর্মি স্টেডিয়ামে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ম্যারাথনে অংশ নেন 200 দৌড়বিদ। এর মধ্যে রয়েছেন ভারত, কেনিয়া সহ 13টি দেশের 35 জন। ফুল এবং হাফ 2 ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা।
উদ্বোধনীতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। আশা করেন ভবিষ্যতে আরও দেশের ক্রীড়াবিদ বাংলাদেশের আয়োজনে অংশ নেবে। ঢাকা ম্যারাথন এটা চলবে, মুজিব বর্ষে যেটা ওপেন করা হলো এটা কন্টিনিউ করবে আমি আশা করছি, এবং পৃথিবীর আরও দেশের থেকে পার্টিসিপেট করবে এখানে, এটাই আমরা আশা করছি। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ম্যারাথন দেশের ক্রীড়া অঙ্গনে একটি মাইল ফলক হিসাবে যুক্ত হলো। এবং এই ঢাকা ম্যারাথনটি আজকে ওয়ার্ল্ড ম্যারাথনে এটি কিন্তু একটা বিশাল একটা মাইল ফলক স্থাপন করতে সক্ষম হয়েছে, যে এটি দিল্লি বা লন্ডন ম্যারাথনের মতো ঢাকা ম্যারাথনটিও কিন্তু একটি তালিকা আজকে অন্তর্ভুক্ত হলো। দৌড়বিদরা প্রতিযোগিতার শেষ ধাপে চক্রাকার হাতির ঝিল প্রদক্ষিণ করে। হাফ ক্যাটাগরির প্রতিযোগীদের দৌড়াতে হয় 21.397 কিলোমিটার, আর ফুল ক্যাটাগরিতে দৌড়াতে হয় 42.195 কিলোমিটার। হাফ এবং ফুল প্রথম হয়েছে যথাক্রমে কেনিয়ার অ্যাডিউন এবং মরক্কোর হিসাম। I am proud to be this country. So next year, just allow me to come here. Bangladesh organized people. I am very happy for coming next year. এই আয়োজনে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। পুরস্কার দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের। এ সময় সেনাপ্রধান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রশংসা করেন। This marathon will remain as a milestone for any such event in the future. We hope to organize this event every year on 10th of January. Therefore, I request everyone to prepare from now to make the next marathon a grand event. 15,000 মার্কিন ডলার নগদ পুরস্কার দেওয়া হয় প্রতি গ্রুপে প্রথম স্থান অধিকারকারীদের। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই ব্যর্থ হয়েছে, ইতিহাস বিকৃতির শুরু 75-এর পর, বললেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা, সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার আহ্বান। সাইদ খোকনের বক্তব্য, ব্যক্তি আক্রোশ থেকে বলছেন তাপস, সাবেক মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের ক্ষোভ। শিগগিরই কলাবাগানে শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার জট খুলবে, দিহানের সাথে পূর্ব পরিচয় প্রমাণ পুলিশের হাতে। 11 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় ক্যারিবীয়রা। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।